আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় শ্বসন সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা পুরোপুরি এই অধ্যায়টা শেষ করে ফেলবো। আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি 2 থেকে 3 বার মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসবে আশা করা যায় তোমরা তার উত্তর দিতে পারবে। যে অনুশীলনের যে শূন্যস্থান রয়েছে, বহু নির্বাচনী রয়েছে, তারপর সৃজনশীল দৌড় বোধহয় রয়েছে, তো আমরা এগুলোর উত্তরও কিন্তু লাস্টের দিকে তোমাদেরকে বলে দেবো। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। এখানে যে প্রথমে বলা হয়েছে, প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে। জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। জীবকোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তি সঞ্চিত থাকে। সকল জীবকোষের জৈবক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থৈতিক শক্তি, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাতে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করাই শ্বসনের মুখ্য উদ্দেশ্য। এই গতিশক্তি ও তাপশক্তির দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। তো তোমরা এগুলো পড়তে পারো, এখন আমি এগুলো তোমাদেরকে দেখাবো না। এইবার এখান থেকে আমরা শুরু করব পার্ট 1। শ্বসন কি? জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করার জন্য শক্তির প্রয়োজন। তো এটা প্রশ্ন হতে পারে, এখান থেকে এতটুকু তোমরা দাগিয়ে নিবে। এখানে যে জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তিক কাজ সম্পূর্ণ করার জন্য কিসের প্রয়োজন? জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পূর্ণ করার জন্য শক্তির প্রয়োজন। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহে কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়। এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাই অক্সাইড। সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। শ্বসন কি? শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। আচ্ছা, এখানে বলা হয়েছে কিন্তু শ্বসন এতটুকু বলা হয়েছে, শ্বসন বলে। সুতরাং এখান থেকে এই যে সুতরাং এর পর যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, এখানে শ্বসন কি এর উত্তর এতটুকু হবে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। তারপর শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এক ক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিনরাত্রি সব সময় শ্বসন কার্য ঘটে। তো তারপর তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের পরবর্তী পেজ, এখানে যে পার্ট 2, জীবজগতে শ্বসন। শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রূপ। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল ও অন্তঃকোষীয়ের মাধ্যমে বায়ু দেহবন্ধরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেনের শোষণ করে। তাহলে প্রশ্ন আসতে পারে, পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো কিভাবে অক্সিজেন গ্রহণ করে? এটা হবে দেহতলের সাহায্যে। কিসের সাহায্যে? দেহতলের সাহায্যে। প্রাণীদেহে ও শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর পানিতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শোষণ হয়। তারপর উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিভিন্ন বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও বেঙ্গাচি ফুলকার সাহায্যে। এবং তাহলে মাছ ও বেঙ্গাচি কিসের সাহায্যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়? এটা হবে ফুলকার শ্বসন
ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডী এটা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পূর্ণ করে। তাহলে স্থলজ প্রাণীরা কোনটির সাহায্যে শ্বসন সম্পূর্ণ করে? ফুসফুসের সাহায্যে। এবার হচ্ছে উদ্ভিদের শ্বসন। উদ্ভিদ দেহে শ্বসন প্রক্রিয়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উৎপাদিত শর্করা জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় এবং শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে দুই প্রকার শোষণ দেখা যায়। উদ্ভিদ দেহে কত প্রকার শোষণ দেখা যায়? দুই প্রকার শোষণ দেখা যায়। ক, সবাত শোষণ। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পূর্ণ হয় তাকে সবাত শোষণ বলে। তাহলে সবাত শোষণ কাকে বলে? অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাকে সবাত শোষণ বলে। সকল উন্নত উদ্ভিদ সকল উন্নত উদ্ভিদ সবাত শোষণ ঘটে। অবাত শোষণ। অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পূর্ণ হয় তাকে অবাত শোষণ বলে। অবাত শোষণ কাকে বলে? অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন সম্পূর্ণ হয় তাকে অবাত শোষণ বলে। ব্যাকটেরিয়া জাতীয় আদিকোষী জীব দেহে অবাত শোষণ ঘটে। শোষণকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ। শোষণে যে শক্তি তাপ উৎপন্ন হয় তা নিম্নে বর্ণিত পরীক্ষার দ্বারা প্রমাণ করা যায়। উপকরণ। এখানে একটি পরীক্ষার কথা বলা হয়েছে। এখানে যে উপকরণ, দুটি থার্মোফ্লাস্ক, দুটি থার্মোমিটার, আঙ্কুরিক চুলা বীজ, পানিতে সেদ্ধ চুলা বীজ ও ছিদ্রযুক্ত রাবারের ছিপি। পরীক্ষা। অঙ্কুরিত চুলা বীজগুলোকে একটি থার্মোফ্লাস্কের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে। এরপর ছিপির ছিদ্রের মধ্যে দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করতে হবে যাতে থার্মোমিটার পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত চুলা বীজগুলোর মধ্যে প্রতীত থাকে। অনুরূপভাবে অপর থার্মোফ্লাস্কটি সিদ্ধ চুলা বীজগুলো রাখতে হবে এবং অপর থার্মোমিটারটি স্থাপন করতে হবে। প্রতিটি থার্মোমিটারের পারদ রেখার অবস্থান চিহ্নিত করতে হবে। পর্যবেক্ষণ। কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত চুলা বীজযুক্ত থার্মোফ্লাস্কের উষ্ণতার বৃদ্ধি ঘটে থার্মোমিটার পারদরেখার পরিবর্তন ঘটেছে। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাস্কের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারের পারদরেখা অপরিবর্তিত আছে। জীবন্ত চুলা বীজযুক্ত থার্মোমিটারের পারদ রেখার কেন পরিবর্তন ঘটলো, এতে প্রমাণ কি হলো? তো এবার হচ্ছে পার্ট 3, প্রাণীর শ্বসন। আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। শ্বাস প্রশ্বাসে আমরা কি গ্যাস গ্রহণ করি ও ত্যাগ করি? প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাদের এ প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন। তবে প্রাণী উদ্ভিদের বেলায় গ্যাস গ্রহণ বর্জন করার প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির। উদ্ভিদ পাতার অবস্থিত স্টোমাটা নামক এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন প্রকার অঙ্গের মাধ্যমে, যেমন ফুলকা, ফুসফুস। যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদেরকে একত্রে শ্বসনতন্ত্র বলে। শ্বসনতন্ত্র কাকে বলে? যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অঙ্গগুলো নিয়ে গঠিত। তো মানুষের শ্বসনতন্ত্র দেখতে পারো এখানে প্রথমে কি নিয়ে গঠিত হয়েছে। 1 নম্বরে আছে নাসারন্ধ্র ও নাসাপথ। 2 নাসা গলবিল। 3 ষড়যন্ত্র। 4 শ্বাসনালী বা ট্রাকিয়া। 5 ক্রোম শাখা বা ব্রঙ্কাস। 6 ফুসফুস। 7 মধ্যচ্ছেদা। তারপর এখানে যে দেখতেই পাচ্ছ 1 নম্বরে রয়েছে নাসারন্ধ্র বা নাসাপথ। নাসিকা মুখগহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর। এটি সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত। একটি পাতলা পর্দা দিয়ে একটি দুভাগে বিভক্ত হয়েছে। তারপর এর সম্মুখভাগ লোম ও পশ্চাৎ দিক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে। প্রশ্বাস কাকে বলে? আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে। প্রশ্বাস বায়ুতে ধূলিকণা রোগ জীবাণু থাকলে তা এই লোমে ও ঝিল্লিতে আটকে যায়। তারপর 2 নাসা গলবিল। নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ যা 2 নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে। তো নাসা গলবিল কি? নাসা গলবিল হলো নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে। গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। তারপর 3 ষড়যন্ত্র। গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। ষড়যন্ত্রের অবস্থান কোথায়? গলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত।
তারপর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ স্বরতন্ত্রে স্বর সৃষ্টিকারী স্বরজ্জু স্বরজ্জু বা ভোকাল কর্ড থাকে, তাই একে স্বরযন্ত্র বলে। স্বরযন্ত্রের স্বরছিদ্রের মুখে একটা ঢাকনা থাকে, এটি খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ঢেকে রাখে যাতে এতে খাদ্য ঢুকতে না পারে, আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায়। তারপর এখানে যে দেখতে পাচ্ছ শ্বাসনালী, 4 নম্বর শ্বাসনালী খাদ্যনালীর সম্মুখে অবস্থিত স্বরযন্ত্র থেকে শুরু করে ক্রম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। তো শ্বাসনালী কাকে বলে? খাদ্যনালীর সম্মুখে অবস্থিত স্বরযন্ত্র থেকে শুরু হয়ে ক্রম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে কোনটির মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে? শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। তারপর 5 ক্রম শাখা বা বক্রাস শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান ও বাম ক্রম শাখা বা বক্রাই এক বচনে বক্রাস বলে। ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখা বিভক্ত, এদেরকে ব্রকিওল বলে। বক্রাইয়ের গঠন শ্বাসনালীর মতো। ফুসফুস বক্ষগহ্বরের ভিতর দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। তারপর বলা হয়েছে এটা স্পঞ্জের মতো নরম ও কোমল। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড়। ফুসফুস দুই বাজ বিশিষ্ট প্লুরা নামক একটি ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। দুই বাজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাসের কাজে ফুসফুস ও বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না। প্রকাশ প্রতিপাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত। এই শুকনো ব্রঙ্কিওলগুলো বায়ুতলী বা বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুতলী পাতলা এপিথেলিয়াস কোষ দ্বারা গঠিত। এ কোষগুলো কৌশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। তারপর এখানে কোষগুলোতে বায়ু প্রবেশ করলে কোনো এগুলো বেলুনের মতো ফুলে ওঠে ও পরে আপনা আপনি কোষচিত হয়ে যায়। বায়ুতলী ও কৌশিক জালিকা উভয়ের প্রাচীরের এত পাতলা যে সহজেই এগুলোর মধ্যে দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। তারপর 7 মধ্যচ্ছেদা যে মাংসপেশী বক্ষগহ্বর ও উদরগহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছেদা বলে। মধ্যচ্ছেদা কাকে বলে? যে মাংসপেশী বক্ষগহ্বর ও উদরগহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যচ্ছেদা বলে। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছেদা সংকুচিত হলে নিচের দিকে নামে, তখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে ওঠে এবং বক্ষগহ্বর সংকুচিত হয়। মধ্যচ্ছেদা সংকুচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। তারপর শ্বসন পদ্ধতি। এবার হচ্ছে শ্বসন পদ্ধতি, পার্ট 4.6 শ্বসন পদ্ধতি। আমরা নাক দিয়ে বাতাস নেই আবার ছেড়ে দেই, একে আমরা সাধারণত শ্বসন বলে থাকি। আমাদের এ ধারণা ভুল। আমাদের বুক হাঁপড়ের মতো অবিরত সংকুচিত ও প্রসারিত হয়, এতে ফুসফুসের আয়তন বাড়ে ও কমে। ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করাই শ্বাসক্রিয়া নামে পরিচিত। এটা শ্বসনের একটি ধাপ। শ্বসন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। শ্বসন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। কি কি? 1 বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন। প্রথমে তোমাদেরকে বলা হয়েছে বহিঃশ্বসন সম্পর্কে। যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। বহিঃশ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এ পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে, বহিঃশ্বসন। তারপর বহিঃশ্বসন 2 পর্যায়ে সম্পূর্ণ হয়। বহিঃশ্বসন কয় পর্যায়ে সম্পূর্ণ হয়? 2 পর্যায়ে। কি কি? যথা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাস কাকে বলে? পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছেদা ও বক্ষপ্রিয়াস্থির মাঝের পেশি সংকুচিত হয়। নিঃশ্বাস। প্রশ্বাসের পরই নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছেদা ও পিঞ্জরাস্থির
পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভিতরের বায়ু কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারদ্ধ দিয়ে বাইরে নির্গত হয়। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে অন্তঃশোষণ। এখানে যে দেখতেই পাচ্ছ 2. অন্তঃশোষণ প্রক্রিয়ায় দেহ কোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্ত যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে দেহের দূরবর্তী কোষনালীতে পৌঁছায়। কোষনালীর গাত্র ভেদ করে আন্তঃকোষস্থ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর এটি কোষের ভিতরে খাদ্যর সাথে রাসায়নিক বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপশক্তি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? খাদ্যর রাসায়নিক বিক্রিয়ার ফলে কি তৈরি হয়? তাপশক্তি ও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসে। তো এখানে যে নাসারদ্ধ, তারপর নাসাপথ, নাসাগোলবিল, তারপর ট্রাকিয়া, তারপর বক্রাস, তারপর বক্রিয়ল, তারপর অ্যালভিওলি বা বায়ুপথলি, তারপর বায়ুতলি থেকে আবারও বক্রিয়লি, তারপর বক্রাস, তারপর ট্রাকিয়া, তারপর গোলবিল, তারপর নাসাপথ, নাসারন্ধ্র, এভাবে প্রবাহ চিত্র দেখানো হয়েছে। এখান থেকে তারপর আবার ফেরত যায়। তো এইবার হচ্ছে তোমরা এখন এই যে পার্ট 7, শ্বসনতন্ত্রের সাধারণ রোগ। হাকিম সাহেব যক্ষ্মায় ভুগছেন। প্রফুল্ল বাবুর এজমা বা হাঁপানি, ছোট্ট শিশু বিকাশে নিউমোনিয়া হয়েছে। তারপর এ রোগগুলোর কারণ কি? কি ধরনের সাবধানতা গ্রহণ করলে তাদের এ রোগগুলো হতো না? প্রতিরোধগুলোর প্রতিকার কি? এ রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের ব্যবস্থা জেনে নিলে রোগেরও আক্রমণ থেকে অনেকাংশে হ্রাস পাওয়া সম্ভব। তারপর এখন তোমরা যক্ষ্মা একটি অতি পরিচিত সংক্রামক রোগ। এ রোগ সহজে সংক্রমিত হয় যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভুগেন বা যক্ষ্মা রোগীর সাথে বাস করে তারা এ রোগের শিকার হয়ে থাকে। কারণ এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। লক্ষণ। তো যক্ষ্মা রোগের লক্ষণ কি? দেহের ওজন কমতে থাকে ও শরীর দুর্বল হতে থাকে। 2. এখানে যে খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে। তারপর এখানে যে বিকালের দিকে অল্প জ্বর হয়, রাতে শরীরে ঘাম হয়, তারপর বুক বা পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে অসুখ দেখা দেয়। তো তোমরা এগুলো মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু কমন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তারপর যক্ষ্মা রোগের প্রতিকার। রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই চিকিৎসা দীর্ঘমেয়াদী, তারপর সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই চিকিৎসা বন্ধ করা যাবে না। প্রতিরোধ। যক্ষ্মা প্রতিষেধক টিকা হলো BCG। তো যক্ষ্মা প্রতিষেধক টিকার নাম কি? যক্ষ্মা প্রতিষেধক টিকার নাম হলো BCG। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এর টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত। যক্ষ্মা রোগীর পৃথক রাখতে হবে। সবচেয়ে ভালো ব্যবস্থা হলো হাসপাতালে পাঠানো, এতে সুচিকিৎসা নিশ্চিত হয়। রোগীর কফ, থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার, কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে। হাঁচি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। যক্ষ্মা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত নয়। নিউমোনিয়া। তারপর এখানে যে নিউমোনিয়া দেখতে পাচ্ছ, নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ। অত্যাধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে। ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া হতে পারে। শিশুদের জন্য একটি মারাত্মক রোগ, কারণ এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়। লক্ষণ: কাশি ও শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। তো এইবার এখানে হচ্ছে নিউমোনিয়া রোগের প্রতিকার। তো এবার হচ্ছে এখানে নিউমোনিয়া রোগের প্রতিকার। অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ঔষধ ও পথ্য খাওয়া দরকার। বেশি করে পানি ও তরল পদার্থ, স্যুপ, ফলের রস পান করতে হবে। রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। প্রতিরোধ: শিশুদের বা ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। ব্রঙ্কাইটিস কাকে বলে? শ্বাসনালীর সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং
ধূমপান থেকে এ রোগ হতে পারে, কারণ এ রোগে এক ধরনের ভাইরাস থেকে এ রোগ হয়। লক্ষণ: কাশি ও শ্বাসকষ্ট হয়, কাশির সাথে কফ থাকে, জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। প্রতিকার: ধূমপান বন্ধ করা, ডাক্তারের পরামর্শ চিকিৎসা অনুযায়ী এখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হাঁপানি বা এজমা: হাঁপানি ছোঁয়াচে বা বায়ুত রোগ নয়, কারণ বিশেষ কোনো খাবার। হাঁপানির রোগের কারণ কি? বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলোবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। শিশুদের ক্ষেত্রে সাধারণ সর্দি থেকে হাঁপানি হতে পারে। তারপর এখানে যে দেখতে পাচ্ছ ব্যতিক্রম, তো বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এ রোগ বেড়ে যায়। লক্ষণ: হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো হয়, রোগী জোরে জোরে শ্বাস নেয়ার চেষ্টা করে, ফুসফুসে এর বায়ুতলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়া ভেতরের দিকে ঢুকে যায়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়, জ্বর থাকে না, রোগী কোনো শক্ত খাবার খেতে পারে না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে। প্রতিকার: আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকা, যেমন পশমি কাপড়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, ধোঁয়া ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা। ঔষধ সেবনে শ্বাসকষ্টের কিছুটা লাঘব হয়ে বটে, কিন্তু রোগ পুরোপুরি ভালো হয় না। তাই শ্বাসকষ্ট লাঘবে রোগীর সাথে সব সময় ঔষধ রাখা অত্যন্ত জরুরি। পার্ট 8, তোমরা এটাতে তোমাদের কাজ আছে, তো তোমরা এটা দেখে নিও। তারপর হচ্ছে এখন পত্ররন্ধ্র ও রক্ষীকোষ। তো এটা হচ্ছে পত্ররন্ধ্র ও রক্ষীকোষ। পত্ররন্ধ্রের রক্ষীকোষগুলো পত্ররন্ধ্রকে খোলা ও বা বন্ধ রাখতে সাহায্য করে। রক্ষীকোষে ক্লোরোফিল থাকে, তাই দিনের বেলায় রক্ষীকোষে সালোকসংশ্লেষণ ঘটে এবং ফলেই পত্ররন্ধ্র খুলে যায়। প্রতিটি জীবের শ্বসন অপরিহার্য। বহিঃশ্বসন: ফুসফুসের বায়ুথলি থেকে অক্সিজেন কৌশিকনালীর রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বায়ুতলিতে আসে। ফুসফুসের এই গ্যাসীয় আদান প্রদানকে বহিঃশ্বসন বলে। তো তোমরা বহিঃশ্বসন কাকে বলে এখান থেকে এতটুকু দিয়ে দিবে, যেমন ফুসফুসের বায়ুতলি থেকে অক্সিজেন কৌশিক নালীর রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে বায়ুতলিতে আসে। ফুসফুসের এই গ্যাসীয় আদান প্রদানকে বহিঃশ্বসন বলে। প্রশ্বাস ও নিঃশ্বাস, এই দুই প্রক্রিয়া বহিঃশ্বসনের অন্তর্ভুক্ত। অন্তঃশ্বসন: কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীনে খাদ্যর সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, এভাবে অন্তঃশ্বসন ক্রিয়া ঘটে। তারপর হচ্ছে তোমাদের অনুশীলন। এবার হচ্ছে অনুশীলনের প্রশ্ন উত্তর। এখানে যে দেখতেই পাচ্ছ শূন্যস্থান পূরণ করো। তো এখানে যে এবার শূন্যস্থান পূরণ করো। 1. দেশ খাদ্য তৈরি হয় কিন্তু দেশ খাদ্য জারিত হয় না। সালোকসংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয়। তো এটা হচ্ছে এইভাবে হবে, সালোকসংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয়। 2. জীবকোষের দেশ নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে, এটা হবে মাইটোকন্ড্রিয়া। তো এখানে জীবকোষের মাইটোকন্ড্রিয়া নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলে। 3. ফুসফুস অসংখ্য দেশ দ্বারা গঠিত। ফুসফুস অসংখ্য বক্রিয়ল দ্বারা গঠিত, এটা হবে বক্রিয়ল। দেশ একটি ছোঁয়াচে রোগ। যক্ষ্মা, তাহলে এখানে হবে যক্ষ্মা একটি ছোঁয়াচে রোগ। 5. একটি শ্বসন দেশ প্রক্রিয়া বিপাকীয়। 5. শ্বসন একটি বিপাকীয় প্রক্রিয়া। তো এভাবে তোমরা এইটার সমাধান করতে পারো, মানে এইটার কি শিখতে পারো তোমরা। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন 1. অন্তঃশ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ার কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরের কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীন খাদ্যর সাথে অক্সিজেনের বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে তাকে অন্তঃশ্বসন বলে। 2. নিউমোনিয়া। প্রশ্ন 2. নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি? তো এটা হচ্ছে নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ নিম্নরূপ। কারণ:
প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে নিউমোনিয়া রোগ হয়। এটি একটি ফুসফুসের রোগ। অত্যাধিক ঠান্ডা লাগলে বা ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য একটি মারাত্মক রোগ। তো নিউমোনিয়া রোগের লক্ষণ কি? লক্ষণ: 1. কাশি ও শ্বাসকষ্ট হয়। 2. শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়। 3. বেশি জ্বর হয়। এবং 4. কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। 3. শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। যে কোনো জীবের জন্য শ্বসনের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্ভিদ বা প্রাণীর প্রতিটি সজীব কোষের শ্বসন প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে। শ্বসন প্রক্রিয়া বন্ধ হওয়া মানেই জীব কোষের মৃত্যু হওয়া। নিচে উদ্ভিদ ও প্রাণীর জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। উদ্ভিদের ক্ষেত্রে: 1. জীবের দেহে শক্তি সরবরাহ করতে। 2. খাদ্য প্রস্তুত করতে। 3. খনিজ লবণ পরিশোধনে। 4. কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধিতে। তারপর 5. এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদনে। 6. বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এর ভারসাম্য রক্ষায়। 7. শিল্পে ব্যবহার। 8. বেকারি ও দুগ্ধজাত শিল্পে। প্রাণীর ক্ষেত্রে: 1. গ্যাসের বিনিময়। 2. পানির সাম্যতা বজায় রাখতে। 3. তাপ নিয়ন্ত্রণে। 4. অ্যাসিড ও ক্ষারের সাম্যতা রক্ষায়। 5. শক্তি উৎপাদনের ভূমিকায়। তারপর 4 নং প্রশ্ন: বায়ুথলির কাজ উল্লেখ করো। উত্তর: বায়ুথলির কাজ নিম্নরূপ। 1. বায়ুথলি মজুদ বাতাসের বান্ডার হিসেবে কাজ করে। 2. বায়ুথলি দেহের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। 3. বায়ুথলি শব্দ সৃষ্টিতে সাহায্য করে। 4. অক্সিজেন ফুসফুসের বায়ুথলি থেকে রক্তজালিকায় প্রবেশ করে। তো এটা হচ্ছে 4 নম্বর। 5. উদ্ভিদ ও প্রাণী দেহে শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো। শ্বসন একটি আন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণী দেহের বিভিন্ন সজীব কোষে শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্নরূপ। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের ল্যাটিসেল এবং আন্তঃকোষীয় স্থানের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে। প্রাণীদেহে ও শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পূর্ণ হয়। নিম্ন শ্রেণীর তারপর এখানে দেখতে পাচ্ছ যে নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণীদের শ্বসনের গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ রয়েছে, যেমন মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পূর্ণ করে। তারপর রয়েছে এখন বহু নির্বাচনী প্রশ্নোত্তর। সঠিক উত্তরটি এখানে বৃত্তভরাট করার কথা বলা হয়েছে। 1. কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয়? ত্বকে শ্বসন অঙ্গের সাথে জড়িত, শ্বসনের সাথে জড়িত নয়। 2. নিম্ন শ্রেণীর প্রাণীরা শ্বসন কার্য চালায় কিসের সাহায্যে? ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে। এখানে যে খ হবে উত্তর। তারপর উদ্দীপকটি লক্ষ্য করো। 3, 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। এখানে যে দেখতে পাচ্ছ VWXY, ডাব্লিউ চিহ্নিত অংশটির নাম কি? এখানে যে ডাব্লিউ চিহ্নিত অংশটির নাম হলো ব্রক্কাস। তারপর উদ্দীপকের কোন অংশটি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় করে? ওয়াই। এখানে যে ওয়াই কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন বিনিময় করে। তারপর বি এর সংক্রমণে কোন রোগ হয়? এখানে যে দেখতে পাচ্ছ বি এর সংক্রমণে ব্রঙ্কাইটিস রোগ হয়। তারপর এখানে যে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ সৃজনশীল রয়েছে এইবার। তো এখানে একটি চিত্র দেওয়া হয়েছে, কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে আর অক্সিজেন প্রবেশ করছে। তো এইবার এখানে যে ই দেওয়া আছে, তারপর এফ বলি এফ দেওয়া আছে। তো এইবার ক থেকে শুরু হবে। এখানে প্লুরা কি? তো প্লুরা কি? প্লুরা হচ্ছে ফুসফুসের চারিদিকে একটি পাতলা স্বচ্ছ দ্বিস্তর বিশিষ্ট আবরণ থাকে, এটি প্লুরা। তারপর খ নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে এখানে তোমরা এইভাবে দিতে পারো। খ নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ, বিশেষ করে শিশুদের জন্য একটি মারাত্মক রোগ। নিউমোনিয়া আক্রান্ত হলে রোগীর কাশি ও শ্বাসকষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়। বেশি জ্বর হয়। কাশির সময় রোগী
বুকে ব্যথা অনুভব করে। নিউমোনিয়া রোগে প্রতি বছর অনেক শিশু মারা যায়, তাই এটি মারাত্মক রোগ। তারপর তোমাদের প্রশ্ন রয়েছে, সৃজনশীল প্রশ্ন রয়েছে যে এখানে ঘ নাম্বারের প্রশ্ন রয়েছে চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তো এখানে চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। তো তোমরা চাইলে এইভাবে দিতে পারো। তো এবার এখানে যে দেখতেই পাচ্ছ গ উদ্দীপকের চিত্রে সংগঠিত প্রক্রিয়াটি হলো বহিঃশ্বসন প্রক্রিয়া। অবিরত ফুসফুস সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। এভাবে অবিরত অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করাই শ্বাসক্রিয়া নামে পরিচিত। শ্বসন প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, যথা বহিঃশ্বসন ও অন্তঃশ্বসন। চিত্রে সংগঠিত প্রক্রিয়াটির অর্থাৎ বহিঃশ্বসনের ব্যাখ্যা প্রদান করা হলো। এবার হচ্ছে বহিঃশ্বসন। তো এখানে যে বহিঃশ্বসন, যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। এ পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা বা কৈশিক নালীর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। বহিঃশ্বসন দুই পর্যায়ে সম্পূর্ণ হয়, যথা এক, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন যুক্ত বায়ু গ্রহণ করি একে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। প্রশ্বাসের সময় মধ্যচ্ছেদা ও বক্ষপিঞ্জরাস্থির মাঝের পেশি সংকুচিত হয়। নিঃশ্বাস। তো এবার হচ্ছে নিঃশ্বাস সম্পর্কে। প্রশ্বাসের পরই নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এ পর্যায়ে মধ্যচ্ছেদা ও পিঞ্জরাস্থির পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় বলে ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুথলির ভেতরের বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে ব্রঙ্কাস ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারদ্ধ দিয়ে বাইরে নির্গত হয়। তারপর এখানে তোমাদের পরবর্তী যে প্রশ্নটা, তো এবার এখানে চিত্র দেখতে পাচ্ছ। তারপর এখানে বলা হয়েছে যে এফ উপাদানটি ই অংশে প্রবেশের ফলে, এখানে যে এফ উপাদান হচ্ছে ধুলাবালি, তো এফ উপাদানটি ই হচ্ছে ফুসফুস, তো এফ উপাদানটি ফুসফুসে প্রবেশের ফলে সৃষ্ট সমস্যা প্রতিরোধের উপায়গুলো বিশ্লেষণ করো। তো যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো কীভাবে প্রতিরোধ করা যায় তা সম্পর্কে এখানে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। তো তোমরা কিভাবে করবে এটা লিখবে। তো এখানে যে দেখতেই পাচ্ছ এফ উপাদানটি, এখানে বলা হয়েছে গহ নাম্বার উত্তর। এফ উপাদানটি অর্থাৎ বাতাসে উপস্থিত ধুলাবালি ই অংশে অর্থাৎ ফুসফুসে প্রবেশের ফলে বিভিন্ন শারীরিক সমস্যা যেমন শ্বাসনালীর সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়। বাতাসে উপস্থিত ধুলোবালি প্রশ্বাসের সাথে প্রবেশ করলে হাঁপানি হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে। উক্ত সমস্যাগুলো প্রতিরোধের জন্য নিম্নোক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। তারপর এখানে যে দেখতে পাচ্ছ 1 নাম্বার, আলো ও বিশুদ্ধ বাতাসপূর্ণ গৃহে বসবাস করতে হবে। 2, যেসব জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে শ্বাসকষ্ট বাড়ে বা তা থেকে বিরত থাকতে হবে, যেমন পশমি কাপড়। 3, ধোঁয়া ধুলোবালি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে। 4, ধূমপান পরিহার করতে হবে। 5, বেশি করে পানি ও তরল পদার্থ পান করতে হবে। 6, বাইরে চলাফেরার সময় অবশ্যই মুখে রুমাল বা মাস্ক ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে প্রতিকার। তো তারপর তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ 2 নং সৃজনশীল, নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে যে উদ্ভিদ দেওয়া আছে মানে গাছ, তারপর এক্স দেওয়া আছে, এখানে ওয়াই হচ্ছে উদ্ভিদ গাছ, তারপর এক্স হচ্ছে সূর্য, জেড হচ্ছে পশু পাখি অথবা এখানে প্রাণী অথবা পাখিকে বুঝিয়েছে। তো ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে শ্বসন কি। তো শ্বসন কি এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীবকোষস্থ খাদ্যবস্তু এখানে যে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাই শ্বসন। তারপর এখানে বলা হয়েছে যে পত্রনন্দ কীভাবে শ্বসনের সাহায্য করে ব্যাখ্যা করো। তো এর জন্য এখানে যে দেখতেই পাচ্ছ উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। পাতার পত্রনন্দ কাণ্ডের, তারপর এখানে পাতার পত্রনন্দ কাণ্ডের লেন্ট্রিসেল এবং অন্তঃকোষীয় স্থানের মাধ্যমে বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে পত্রনন্দের রক্ষীকোষগুলো পত্রনন্দকে খোলা ও বন্ধ রাখতে সাহায্য করে। খোলা পত্রনন্দ দিয়ে বাতাস, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলাচল করে, আর এ গ্যাস চলাচলের মাধ্যমেই
পত্ররন্ধ্র শ্বসনে সহায়তা করে। ওয়াই ও জেড, এখানে যে ওয়াই হচ্ছে উদ্ভিদ বা গাছ এবং জেড, এখানে জেড হচ্ছে প্রাণী অথবা পাখিকে বোঝানো হয়েছে। এর মধ্যে কোনটি এক্স, এখানে এক্স বলতে সূর্যকে বোঝানো হয়েছে, এর উপাদান সরাসরি ব্যবহার করে। তো কোনটি এর উপাদান সরাসরি ব্যবহার করে ব্যাখ্যা করো। তো কোনটি উদ্ভিদ নাকি প্রাণী সরাসরি ব্যবহার করে? এই যে সূর্যের আলো। তো এবার তোমরা কিভাবে লিখবে এটা? উদ্দীপকের চিত্রে ওয়াই দ্বারা উদ্ভিদ মানে গাছকে বোঝানো হয়েছে, আর জেড দ্বারা প্রাণী মানে পাখিকে বোঝানো হয়েছিল। আচ্ছা, এবং এক্স দ্বারা সূর্যকে দেখানো হয়েছে। ওয়াই এবং জেড এর মধ্যে ওয়াই ই এক্স এর উপাদান সূর্যকে সরাসরি ব্যবহার করে, কারণ উদ্ভিদ এর সবুজ অঙ্গ বিশেষ করে পাতা সূর্যালোক হতে শক্তি সংগ্রহ করে এবং ওই শক্তি কাজে লাগিয়ে পানি ও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। এ প্রক্রিয়ার আলোকে শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। সালোকসংশ্লেষণে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং উপজাত হিসেবে O2 গ্যাস বের করে দেয়। তারপর পক্ষান্তরে এখানে বলা হয়েছে পক্ষান্তরে চিত্র জেড, অর্থাৎ প্রাণী দেহে ক্লোরোফিল না থাকার কারণে সূর্যশক্তিকে সরাসরি কাজেও লাগাতে পারে না। তাই সকল প্রাণী খাদ্যর জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল থাকে। উপরের আলোচনা থেকে স্পষ্ট যে চিত্র ওয়াই সরাসরি চিত্র এক্সকে ব্যবহার করে এবং চিত্র জেড সরাসরি চিত্র এক্সকে ব্যবহার না করলেও পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল। এইবার হচ্ছে গহ নাম্বার। এখানে বলা হয়েছে যে গহ গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড কিভাবে একে অন্যর উপর নির্ভরশীল যুক্তিসহ লেখো। এখানে যে ওয়াই ও জেড, ওয়াই জেড মানে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, এখানে তা যুক্তিসহ লেখার কথা বলা হয়েছে। তো তোমরা কিভাবে দিবে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। হচ্ছে গহ গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে ওয়াই ও জেড অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী একে অন্যর ওপর নির্ভরশীল। নিচের উদাহরণ দুটি বিষয়টি প্রমাণ করবে। তো উদাহরণ দুটি হচ্ছে কি, এক, উদ্ভিদ সালোকসংশ্লেষণ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন উদ্ভিদ এবং প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে। প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এভাবেই সালোকসংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীবমণ্ডলের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়। তারপর এখানে উদাহরণ 2 বলা হয়েছে সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বায়ুতে ছাড়ে। প্রাণী শ্বাসকার্যে যে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ছাড়ে। উদ্ভিদ ও প্রাণী কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন এর জন্য একে অপরের ওপর নির্ভরশীল। উপরের আলোচনা থেকে বলা যায় যে গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রে চিত্র ওয়াই ও জেড একে অন্যর ওপর নির্ভরশীল। তো তোমরা এটা এই সৃজনশীলগুলো অথবা বহু নির্বাচনী শূন্যস্থান এইভাবে লিখে নিতে পারো চাইলে।